নমস্কার, সবাইকে স্বাগত আজকে নীললিপিতে। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। বিয়েবাড়ি থেকে বিকেলবেলায় গিয়ে প্রণীলকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর সন্ধে টন্ধে দিয়ে একবারে রেডি হয়ে চলে এসেছি লজে। ভাবলাম বিয়েবাড়ির গেট থেকেই ভিডিওটা শুরু করব। এই যে আমার বিয়েবাড়ির রাতের বেলার লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক। ওপরে উঠে গিয়ে দেখি বউ রেডি হয়ে এসেছে কিনা, কারণ ওর গায়ে হলুদ হয়ে তারপরে স্নান করতে করতে বেশ অনেকটাই বিকেল হয়ে গেছিল। তার জন্য আমরাও অনেক রাত করেই লজে এসেছি। প্রায় এখন বাজে রাত 9:30। যেহেতু বিয়ের লগ্ন রাত 11:30টার সময়, তাই ভাবলাম যে আমরাও তাড়াতাড়ি গিয়ে আর কি করব, একটু দেরি করেই যাই। কারণ বিয়েতে বরকে আসতে অনেক লেট হবে, তো ভাবলাম দেরি করে যাই তো বরকেও দেখা হবে, আর যদি বিয়েতে বসে যাই তো সেটাও দেখে আসতে পারবো। তো এই সমস্ত কিছু ভেবেই অনেকটা রাত করেই গেছিলাম। তো এখানে দেখি বউকে সবাই ঘিরে রয়েছে, মানে একটু জায়গা পাচ্ছিলাম না প্রথমে যাওয়ার। তারপরে সবাই ছবি টবি তুলছিল, আমি দূরে দাঁড়িয়েছিলাম। তো আমার বান্ধবীকে কেমন লাগছে কনে সাজে তোমরা কিন্তু বলো। আমি তো কখনোই ভাবতে পারিনি যে ওকে এইভাবে কনে সাজে আমি দেখতে পারবো। এই যে অনেক শেষে ওকে ফাঁকা পেয়েছি, তারপর ওর সাথে কথা বলছিলাম যে কখন সেজে এলি এখানে। তো ও বললো আমারও আসতে প্রায় 8টা বেজে গেছে এখানে সেজে আসতে আসতে। ও লজেই সেজেছিল, মানে সামনে সবার সামনে আসতে ওর প্রায় রাত 8টা বেজে গেছে, কারণ ও গায়ে জল ঢেলে প্রায় 5টার পরেও লজে এসেছিল। আর কনে সাজতেই তো প্রায় 5-6 ঘন্টা তো লেগেই যায়। তারপরে যে ওর জন্য প্রেজেন্টেশনটা যেটা এনেছিলাম সেটা ওকে দিয়ে দিলাম। আর ওকে কিন্তু দারুণ, খুব মিষ্টি লাগছে, খুব এত মিষ্টি লাগছে কি আর বলবো। আর ওর সব থেকে যেটা আমার বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে বিয়ের মুকুটটা, খুব দারুণ লাগছিল দেখতে ওকে। ওকে আর আমাকে কেমন লাগছে দুজনকে একসাথে। আমি কিন্তু নিজে নিজে বাড়িতে মেকআপ করেছি, তাই অনেকক্ষণ সময় লেগেছে। ও আমাকে বলছিল যে তুই কি পার্লার থেকে সেজেছিস? আমি বললাম না, পার্লার থেকে না, নিজে নিজেই সেজেছি। আমারও সাজতে অনেকটা সময় লেগে গেছে, কারণ আমিও শাড়ি পরাতে খুব একটা গিন্নি নই। আমি খুবই ধীরে সুস্থে, মানে আমার পিন করতেই আমার অনেকটা সময় লেগে যায় শাড়ি। আর তারপর তো বিয়েবাড়ি মানে মেকআপ, বাপরে বাপ, মেকআপ করাটা আমার কাছে খুবই আলসেমি একটা ব্যাপার। এই যে প্রণীলের বিকেলবেলা থেকে শরীরটা খুবই খারাপ করেছে, খুবই কাশি হয়েছিল, তাই এখানে ওর বাবার কোলে চুপ করে বসে আছে। আমার নিজের বান্ধবীর সাথে অনেক কিছু কথা ছিল, কিন্তু ও সবসময় এতটাই ব্যস্ত ছিল যে ওকে মানে ঠিক একা পেয়ে যে কথাগুলো বলবো সেটা আর বলেও আর ওঠা হলো না। ওর বারবার নাকের নটটা খুলে যাচ্ছিল, কারণ ওর নাক ফোটানো ছিল না, আর মেকআপটার জন্য আরও নাকের নটটা স্লিপ কাটছিল, আর বারবার নাকের নটটা বারবার খুলে যাচ্ছিল। তো এখানে ওর বোন ওর একটু মালা টালাগুলো ঠিক করে দিচ্ছিল। আর আমি আর কি করব, আমি একটু বান্ধবীর সাথে কথা বলার সুযোগ পাচ্ছিলাম না, তাই নিজেকেই ভিডিও করছিলাম বারবার। আমিও মাথার পেছনে গোলাপ ফুল লাগিয়েছি, কিন্তু গোলাপ ফুলটাকে দেখা যাচ্ছে না, তাই একটু মাথা ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে অনেকক্ষণ পরে আবার ওকে একা পেয়েছি। ওকে বলছিলাম যে বর কখন আসবে, আর একটু সেলফিও তুলে নিয়েছিলাম ওর সাথে। ও বলল যে বরের আসতে এখনও অনেক লেট হবে। আর এখানে ছেলেকে বারবার বলছি বাবু একটু তাকাও, একটু ফটো তুলি, কিন্তু ওর শরীরটা একদমই ভালো লাগছিল না। ওর দুপুরবেলায় ঘুমটাও হয়নি, যার জন্য জল ভরেই আমি চলে এসেছিলাম বাড়িতে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঘুমটাই ওর হলো না, এত পরিমাণে ওর কাশি হয়েছিল। ওই জন্য পুরো চুপচাপ হয়ে গেছিলো ছেলে। আর এখানে বিয়েবাড়িতে কফি পকোড়া স্টলে তো এত ভিড় ছিল যে কফি পকোড়া খাওয়ার সুযোগই পাইনি।
আর ফুচকাটা ছিল নিচে, তো ফুচকাটা আর খাইনি, কারণ এমনিতে আমরা অনেক রাত করে গেছি, তো ভেবেছিলাম যে বিয়ে অবধি থাকবো, কিন্তু প্রণীলের ওই যে শরীরটা একটু খারাপ হচ্ছিল, তার জন্য আমার শ্বশুরমশাই, আমার মা সবাই তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি খেতে বস, খেয়ে দিয়ে চলে যা, কারণ এমনিতেই রাত করে বিয়ে, অত রাত অবধি আর থাকতে হবে না। তারপর খেতে বসে গেছিলাম টেবিলে। এই যে বিয়ের মেনু কার্ড, তো এখানে কনে মানে আমার বান্ধবীর নাম প্রিয়াঙ্কা আর ওর বরের নাম সৌমেন, তো তাদের বিয়ের কার্ড, শুভ বিবাহের বিয়ের কার্ড না, বিয়ের মেনু কার্ড। তো প্লেট নিয়ে বসে আছি, প্রথমে লেবু পড়লো, তারপর দেখি কি আসে, তারপর চলে এসেছে, অনেকক্ষণই ওয়েট করতে হচ্ছিল, তারপর এই যে রাধা পল্লবী, তারপর এলো চানা মশলা। আমি যেহেতু ভিডিও করছিলাম আর খাচ্ছিলাম, তো আমার খুব এটা বিরক্ত লাগছিল, কারণ আমি এইভাবে কোনো দিনও সবার সামনে খেতে বসে ভিডিও করিনি, কারণ আমি তো প্রফেশনাল কোনো ইউটিউবার নই, জাস্ট কিছু ইচ্ছা আছে, সেই ইচ্ছা পূরণ করার জন্য আজ হাতে ক্যামেরা নিয়ে এইভাবে করছি। তো একটু লজ্জাও লাগছিল, আর একটু ইচ্ছাও করছিল যে ভিডিওগুলো করি, যে মেনু কী কী ছিল তোমাদের সবার সাথে শেয়ার করব। তার জন্য আমার এখন এটা হয় যে ভাবি যে এইভাবে ভিডিও শ্যুট করব, কিন্তু লাস্ট ফিনিশিং ওই যে অভ্যাসটা নেই সব সময় ভিডিও করা হাতে ক্যামেরা নিয়ে, মাঝে মধ্যে ভুলেও যায়, আর মাঝে মধ্যে কিছুটা লজ্জার খাতিরে আমি ছেড়ে দিই, ঠিক আছে থাক, এত লোক আছে, এর মাঝখানে ক্যামেরা বের করব। এই যে ভাত চলে এসেছে ভেজ ডাল, আর ছিল ভাজা। এই ভাজাটা একটু চানাচুর, বাদাম, চিড়ে ভাজা, আলু ভাজা এইসব দিয়ে মিক্স করা ছিল। সব রান্নাগুলো একদম দারুণ হয়েছিল খেতে। তারপর এসেছিল পটল চিংড়িটা সত্যি খুব অসাধারণ হয়েছিল। আমি খেতে বসে বলছিলাম যে একদিন বাড়িতে বলবো বাবাকে চিংড়ি মাছ আর পটল নিয়ে আসতে, আমিও বাড়িতে একদিন পটল চিংড়ি ট্রাই করব। তারপর চলে এসেছে দই কাতলা। সব রান্না আমি টেস্ট করেছি, সত্যি সব রান্নাগুলো খুব অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। তারপর চলে এসেছে স্যালাড। আর যেহেতু রাতও অনেক বেশি হয়ে গেছে আর ভিড়টাও অনেকটা বেশি হয়ে গেছে বিয়েবাড়িতে, তো সবাই প্রায় ঘাড়ের কাছে এসে দাঁড়িয়েছিল, তো মানে কোনো রকম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সারতে হচ্ছিল। তারপর চলে এসেছিল ফ্রাইড রাইস আর মাংস। সবাই জায়গা ধরছিল বারবার করে, আর বাবা মা খেয়ে যাওয়ার পরে সেই জায়গাটাতেই আমি আর বিপাশ বসেছি। প্রণীলকে বিকালবেলায় একটু কি ভাত খাইয়ে দিয়েছিলাম বলে ওকে আর নিয়ে বসিনি, ও মার কাছে ছিল। তারপরে এই যে চলে এসেছে চাটনি পাঁপড়, তারপরে এই যে দিয়ে গেল সন্দেশ। আমি বিয়েবাড়িতে সেরকম একটা মিষ্টি খাই না, তো এখানে সন্দেশটা খুবই হালকা মিষ্টি ছিল বলে খেয়েছিলাম, সত্যি খুব ভালো ছিল সন্দেশটা। পুরো রান্নাটা এত দারুণ হয়েছিল, সবথেকে ভালো লেগেছে চাটনিটা আর পটল চিংড়িটা, খুব দারুণ হয়েছে। ফ্রাইড রাইসটাও খুব সুন্দর হয়েছে। বিপাশও পাশে খাচ্ছিল, কিন্তু আমাদের সামনে দুটো চেয়ার কিন্তু ফাঁকা ছিল, ওর জন্যই আরও সাহস করে ভিডিও করা। আর ছিল হজমলা। লাস্টেরটুকু আর ভিডিও করতে পারিনি, কারণ এতটাই ভিড় হয়ে গেছিলো যে লাস্টে ক্যামেরাটা আমাকে বন্ধ করে দিতে হয়েছিল। আর এই যে এখানে মা বলছিল আমাকে একটু ফটো তুলে দে, তো আমি মাকে বলছিলাম যে ক্যামেরার এখানে তাকাও, তাহলে ফটোটা ঠিক আসবে, সোজা আসবে। তারপরে এই করে ভাবছিলাম যে এবার বেরিয়ে পড়বো, আর বেশিক্ষণ দেরি করব না। তো তখনই সবাই বলল যে বর চলে এসেছে। তো সবাই এখানে লজ্জে ওপর থেকে উঁকি মারছিল, আমিও তার জন্য সামনে একটু জানলা দিয়ে দেখতে চাইছিলাম যে কতটা দেখা যায় বরকে। এই যে বরের গাড়ি একদম গেটের কাছে চলে এসেছে, বরযাত্রীরা সবাই ডালা নিয়ে বেরিয়ে পড়েছে। তো আমি চেষ্টা করছিলাম মুখ দেখানোর, কিন্তু বরের মুখ দেখা যাচ্ছিল না। বর একদম গাড়ির ভেতরে বসেছিল, ওই যে লাল পাঞ্জাবি পরে হাতে টোপর নিয়ে। এবার এই যে গাড়ি থেকে বর একটু একটু করে বেরোচ্ছে। আর আমার বান্ধবীর বর হলে কী হবে, আমি বান্ধবীর বরকে কোনো দিন দেখিনি, ওর জন্য আরও বেশি আগ্রহ ছিল বরকে দেখার, কারণ এরপরে আবার দেখা হবে কি হবে না। হ্যাঁ, ওদের সব থেকে একটা ইউনিক নিয়ম ছিল যে বর আসলে নাকি বউকে হাতে প্রদীপ নিয়ে ছুঁড়ে মারতে হবে
বরকে টপকে গিয়ে প্রদীপটা পড়বে। তো এই নিয়মটা আমার কাছে খুবই অন্যরকম লেগেছে, তো আমি এটা পুরোটা শ্যুট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমাদের কি এই ধরনের কোনো নিয়ম আছে? যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো এখানে সত্যি আমি ভয় পাচ্ছিলাম যে প্রদীপটা ধরানো আর ওইভাবে ছুঁড়ে মারবে তো বরের গায়ে না পড়ে। তো বরের গায়ে তো প্রদীপ তো পড়েনি, বরের গায়ে যেটা পড়েছিল তেলের ছিটে। বর নয়, পুরো বরযাত্রী শুদ্ধ সবার গায়ে তেলের ছিটেটাই পড়েছিল। আর ও প্রদীপটা এতটা জোরে মেরেছিল যে প্রদীপটা টপকে গিয়ে লজের সামনে যে মেন রোডটা ছিল সেটা টপকে গিয়ে পড়েছিল। সত্যি ওর মনের জোর ছিল, আমি হলে হয়তো কখনোই পারতাম না এত জোরে প্রদীপ ছুটতে। যাই হোক, এবার বরকে সবাই নিয়ে যাবে আর সবাই এখানে গেট ধরেছে। আমি আর দেরি করলাম না, আমরাও এই বর ঢুকছিল লজে আর আমরাও বেরিয়ে যাচ্ছিলাম বাইরে, কারণ প্রণীল খুব কান্নাকাটি শুরু করেছিল তখন। আর দেখলাম যে আর রাত করে লাভ নেই, কারণ বিয়ে অবধি থাকতেও পারবো না। এই যে শালি বরের হাত ধরে নিয়ে, জামাইবাবুর হাত ধরে নিয়ে যাচ্ছে, হবু বরকে নিয়ে যাচ্ছে। তো ওদের জীবন খুব সুখে হোক, ভালো থাকুক দুজনে মিলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। দেখা হবে দিনলিপির আরেকটি নতুন ভিডিওতে।